জাঙ্কুক ভাঙা জানলার ভেতর দিয়ে কোন রকমে বাইরে বেরিয়ে এসেছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আশেপাশে কিছুই অনুভব হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা। জিমিন ততক্ষণে দরজা খুলে অর্ধেক বের হয়েছে। জাঙ্কুক টেনে জিমিনকে বাইরে বের করে। জিমিনের গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুই ঠিক আছিস? ব্যথায় জর্জরিত দেহটা জিমিন ছেড়ে দিল পাকা রাস্তায়। কোনো মতে মাথা নাড়িয়ে বোঝালো যে সে ঠিক আছে। ভাই, জাঙ্কুকের তৎক্ষণাৎ মনে পড়লো তীর কথা। মস্তিষ্ক সচল হলো, আচমকাই বুকটা মুচড়ে উঠল। বললেই বসলো নিজের আঘাতের কথা। আধ ভাঙা দরজাটা টেনে হিচড়ে সরিয়ে দিল। ভেতরে আটকে থাকা তীর নিস্তেজ দেহটা বাইরে টেনে নিয়ে আসে। একদম নিচে পড়ায় তীর আঘাতের পরিমাণ সবচেয়ে বেশি। এখনো জ্ঞান হারায়নি, তবে জ্ঞান হারাবে ভাব। লাল রক্তে রঞ্জিত দেখে দেখে বুকটা হাহাকার করে উঠল জাঙ্কুকে। চোখ ফেটে কান্না পেল। হৃৎপিণ্ডে কেউ যেন গরম লোহা শিক ঢুকিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে এই নিস্তেজ দেহটা ঝাপটে জড়িয়ে ধরল বুকে। কণ্ঠস্বর বেজায় কাঁপছে। জন, এই জন, চোখ খোল জন, ধ্যান রাখো আমার দিকে। এতে শুনতে পাচ্ছিস আমার কথা? প্লিজ জন, থাকা একবার। আমার আমার খুব ভয় করছে। প্লিজ প্লিজ চোখ বন্ধ করবি না। চোখ খোল। জাঙ্কুকের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠছে। তেজ চোখ তখন প্রায় বুঝে এসেছে। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে জাঙ্কুকের মুখে জান ডাক শুনে তের মস্তিষ্ক আলোড়ন সৃষ্টি করলো। মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। এর মানে সেটা স্বপ্ন ছিল না, সে ছিল বাস্তব। অসময়ে হলো কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছে সে। শেষ মুহূর্তে তে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রশান্তির একটা শ্বাস টেনে দেহের ভার ছেড়ে দিল জাঙ্কুকের বুকে। ফিনাইলের কড়া কণ্ঠে হসপিটালে চারিধার মা করছে। থেকে থেকে শোনা যাচ্ছে স্বজনদের বুক ফাটা আর্তনাদ। বাহারি কণ্ঠের হাহাকার বাড়ি খাচ্ছে প্রতিটি দেওয়ালে। দোতলার একদম কোণার দিকের একটা রুমে অচেতন অবস্থায় রয়েছে তে। ছোটখাটো একটা বেডের সাথে দেহটা লেপটে গেছে। গোল গাল সুন্দর মুখটা শুকনো ফ্যাকাশে হয়ে আছে। ফর্সা দেহে হাজারো রক্তের চোখ। পাশে বসে আছে জাঙ্কুক। তের একটা হাত শক্ত করে ধরে বসে আছে। মাথা ফেটে চলছে, পুরো কপাল সাদা রঙের ব্যান্ডেজ মুড়িয়ে রাখা। চোখ দুটো ভেজাই লাল, চেহারার রঙও ফ্যাকাশে। বুক থেকে থেকে মুচড়ে উঠছে। চোখ ভিজে উঠতে চাইছে, কিন্তু পুরুষের যে কান্না করা কারণ। কান্না তো দুর্বলের প্রতীক। পুরুষেরা তো দুর্বল হয় না, তারা যে সব চাইতে শক্ত। জাঙ্কুক এক দৃষ্টি তের মুখের দিকে তাকিয়ে কান্না আটকে রেখেছে। চোখের পলক ফেলতেও যেন ভুলে গিয়েছে। পাশে একজন নার্স তের ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছে। এমন সময় সেখানে জিমিন উপস্থিত হয়। সে এতক্ষণ সুগার কেবিনে ছিল। জাঙ্কুকে হাজারবার বলেও তের কাছ থেকে সরাতে পারেনি। শেষে না উপায় পেয়ে জাঙ্কুকে রেখে সুগার সাথে গিয়েছিল জিমিন। ঘুমন্ত তের দিকে এক পলক তাকিয়ে তারপর জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। হাত রাখে জাঙ্কুকের কাঁধে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো। তারপর আচমকাই দাঁড়িয়ে থাকা জিমিনের কোমর জড়িয়ে ধরে জাঙ্কুক। বোনকে কাছে পেয়ে এতক্ষণে ধরে রাখা ধৈর্য গড়ে গড়ে পড়ছে জাঙ্কুকের। দেহটা মৃদু কেঁপে উঠছে। জিমিন অনুভব করলো তার পেটের দিকে কামিজ গরম পানিতে ভিজে যাচ্ছে। বুকটা হু হু করে উঠল জিমিনের। জাঙ্কুকের পিঠে হাত রেখে সান্ত্বনা দেয়। থাম ভাই, এইভাবে ভেঙে পড়লে চলবে? ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট তো, ঠিক হয়ে যাবে। জাঙ্কুক জিমিনকে ছেড়ে সোজা হলো। চোখ দুটো ভেজা। মিনিটের ব্যবধানে নিঃশব্দে কেঁদে নিয়েছে ছেলেটা। চেহারা স্পষ্ট অপরাধবোধ। সব দোষ আমার উচিত ছিল আরো একটু সতর্ক হওয়া। তুই ইচ্ছে করে কিছু করিসনি ভাই, পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ নিজেকে দোষারোপ করা বন্ধ কর। জাঙ্কুক থামলো। জিমিন তের কাছে গিয়ে বসলো। ঘুমন্ত তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল জিমিন। এরপর জাঙ্কুকের দিকে তাকায়। অনুভূতি লোকাতে শেখ ভাই, এত সিরিয়াস হওয়া চলবে না। বাসায় কিন্তু তোদের সম্পর্ক কেউ মেনে নেবে না। আগে হোক বা পরে তোদের আলাদা হতেই হবে। অসম্ভব। আচমকা গর্জে উঠল জাঙ্কুক। চোখ দুটো হঠাৎ করে জ্বলে উঠল। তে ধরে রাখা হাতের বন্ধন শক্ত হলো। দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে জাঙ্কুক জিমিনের দিকে তাকায়।
এই দেহে প্রাণ থাকতে তেকে ছাড়া সম্ভব নয়। অন্য কিছু বল। জিমিন কথা বলার ভাষা হারালো। কি বা বলবে? দুটো মানুষকে একে অপরকে ভালোবাসে। তাছাড়া আজকের ঘটনার পর জিমিন ভালো বুঝতে পেরেছে জাঙ্কুক থেকে মেয়েটি কতটা সিরিয়াস। এখন সবকিছু ভাগ্যের হাতে, যা হবে পরে দেখা যাবে। জিয়ন কিম মঞ্জিলে চলছে শোকের ছায়া। একসাথে বাড়ি তিনজন দুলাল দুলালি ক্ষত বিক্ষত দেহে বাড়ি ফিরেছে। বিশেষ করে তের অবস্থা দেখে তো আরেম সাহেব আহাজারি করে উঠলেন। হাই হাই করতে করতে বুক চাপড়ালেন। বাড়ির সবচেয়ে ছোট সদস্য তে। আহারে কতই না আঘাত পেয়েছে বাচ্চাটা। এতটুকু মেয়েকে এত ব্যথা সইতে পারে। রাগে দুঃখে ছেলেকে খানিকক্ষণ ধমকালেন। তার মতে ছেলের বেখেয়ালি পড়ার জন্যই এমন দুর্ঘটনা। জাঙ্কুকও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুধু শুধু অপরাধ বোধ ছেলেটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছেলেটার শুকনো মুখ দেখে মিস্টার আলিম সাহেব আর বেশি আগাড়াগি করতে পারলেন না। শুধু ছেলেকে কর্কশ গলায় বলেন, যাও ঘরে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। এই পর্যায়ে জাঙ্কুক নিচু করে রাখা মাথাটা তুলল। বিছানায় ঘুমন্ত তের মুখের দিকে ত্যাগ পড়ল তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিছানার সাথে হেলান দিয়ে বসে তের ফোনটা ঘাটাঘাটি করছে জাঙ্কুক। হসপিটাল থেকে আসার সময় ফোনটা নিজের কাছে রেখেছে। বেশ সময় নিয়ে তের হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে ভালো করে চেক করলো জাঙ্কুক। মুহূর্তের ব্যবধানে কাঙ্ক্ষিত জিনিসটাও পেয়ে গেল। সানজি নামে সেভ করে রাখা রয়েছে নাম্বারটা। এই নাম্বার থেকে তের ফোনে অসংখ্য মেসেজ এসেছে। মেসেজের ধরনে স্পষ্ট বোঝাচ্ছে ছেলেটা তেকে পটানোর ব্যাপক চেষ্টা করেছে। মেসেজগুলো দেখে তো জাঙ্কুকের মাথায় দপ করে আগুনটা জ্বলে উঠল। রাগে শরীর থরথর করে কাঁপছে। রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা শূন্যতায় তুলল আছাড় মারার জন্য। মাটি গিয়েও থেমে গেল। ঠোঁট কামড় দিয়ে ধরে কিছু একটা ভাবলো। এরপর তের হোয়াটসঅ্যাপ থেকে সানজিকে একটা মেসেজ পাঠালো। আগামীকাল সকাল 10টা বটতলায় দেখা করো তো, কথা আছে। মেসেজটি পাঠানোর সাথে সাথে রিপ্লাই এলো, এই কিউট ক্যাট, তুমি নিজের থেকে আমাকে মেসেজ দিয়েছো? ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? আই এম সো হ্যাপি। ছেলেটার এত উত্তেজনা দেখে দাঁত কিরমির করে উঠল জাঙ্কুক। রাগে হিসিস করতে করতে বিড়বিড় করলো, একবার শুধু আয় বেটা, তোর উত্তেজনায় বরফ ঢেলে ঠান্ডা করে দেবো। তারপর বলিস হ্যাপি নাকি স্যাড। আমার সম্পত্তির দিকে চোখ তুলে তাকিয়েছিস? এত দুঃসাহস! তোর চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। রাত এখন প্রায় 11টার কাছাকাছি। তেল জ্ঞান পেয়েছে কিছুক্ষণ আগে। চোখ দুটো খোলার পর থেকে তে নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে। বাপ মা পরিবার থাকার পরেও মনে হচ্ছে চারিদিকে কেমন যেন ফাঁকা, কিছু একটা নেই। অনেক ভাবনা চিন্তার পর তে আবিষ্কার করলো নিজের ফোনটা কাছে নেই। ফোন ছাড়া কি আর মানুষ আর একমত থাকতে পারে নাকি? ঠিক সেই থেকে পাগলের মতো ফোনটা খুঁজছে। জিমিনকে জিজ্ঞেস করায় সে বলল জিনিসপত্র সব নাকি জাঙ্কুকের ঘরে আছে। ব্যাস এতে কে বুকে ধুপকানি বেড়ে গেল। লোকটা আবার ওর ফোন চেক করবে না তো? 7-5 ভাবনা ভাবতে ভাবতে রাত গভীর হলো। মিসেস ইয়ানজু মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু তে থাকতে দেয়নি। বহুত কসরত করে মাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে অপেক্ষা করছে বাড়ির সকলের ঘুমানোর। রাত তখন প্রায় 12টা ছুঁয়েছে। তে ব্যথাতুর দেহটা টেনে টুনে খাট থেকে নামালো। ধীরে সুস্থে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল দরজার কাছে। আস্তে করে বাইরে বের হয়ে তারপর বারান্দা দিয়ে নিচ তলায় উঠে দিল। প্রত্যেকের ঘরে লাইট বন্ধ, অর্থাৎ সবাই ঘুমিয়ে গেছে। তে এবার ফস করে নিঃশ্বাস ছাড়লো। তারপর পা টিপে টিপে এগোলো জাঙ্কুকের ঘরের দিকে। দরজাটা এখনো বন্ধ করেনি জাঙ্কুক, শুধু চাপিয়ে রেখেছে। তে দরজায় সামান্য ফাঁক গলিয়ে উকি দিল। জাঙ্কুক বড় জানলার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো খোলা, আকাশে নিবদ্ধ। দুটো হাত ট্রাউজারের পকেটে গুজে রাখা। কোমর থেকে উপরের অংশটা সম্পূর্ণ উন্মুক্ত। তে সুরসুর করে জাঙ্কুকের নগ্ন পিঠের দিকে তাকালো। সুঠাম দেহটা দেখি চোখে এসে বন্ধ করে রাখলো। চোখে যেন বিধি থাকার মতো দেহ। দুই হাতে শক্ত মাসেলগুলো ফুলে ফুলে রয়েছে। তে নজর আটকে গেল জাঙ্কুকের সুঠাম দেহে। বলে বসলো সে এখানে কেন এসেছে। ঠিক এই মুহূর্তে আচমকা জাঙ্কুক পিছনে না ফিরে বলে ওঠে, তে চোরের মতো উকি ঝুঁকি না মেরে সোজা ঘরে আয়। এই ঘরের দরজা তোর জন্যই উন্মুক্ত। তে চমকে উঠল, জল জুড়ে পড়লো। লোকটা পিছনে না ফিরে কিভাবে বুঝলো সেটা তে আছে? এই লোকের পিছনে আরো দুটো চোখ আছে নাকি? তে দরজা তুলে ভিতরে ঢুকলো। গুটি গুটি পায়ে এগিয়ে এলো জাঙ্কুকের দিকে। আপনি কিভাবে জানেন যে আমি দরজার বাইরে আছি? অন্য কেউ তো হতে পারতো। জাঙ্কুকের নজর এখনো খোলা আকাশে স্থির। সেদিকে তাকিয়ে জাঙ্কুক আবারও উত্তর দেয়, তোর উপস্থিতি টের পাওয়ার জন্য আমাকে তোকে দেখার প্রয়োজন নেই, শুধু তোর অনুভূতি যথেষ্ট। তে পাত্তা দিল না সেই কথায়।
জাঙ্কুকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজে উদ্বেগে বলে, আমার ফোন কেন নিজের কাছে রেখেছেন? ওটা ফিরিয়ে দিন, আমার খালি খালি লাগছে। আচমকা দেখে একটা মেয়ে দেওয়ালে ঠেসে ধরল জাঙ্কুক। ব্যথা তোর দেহটা দেওয়ালে ধাক্কা খেয়ে ব্যথায় দ্বিগুণ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে দুই হাত মুঠো করে চোখ খিচে বন্ধ করে নিল মেয়েটা। তীর বাহুটায় চেপে দাঁতে দাঁত চেপে পর বলে জাঙ্কুক, গত 4 দিন ধরে একটা ছেলে তোকে বিরক্ত করছে, অথচ এই কথা আমি আজকে জানতে পারলাম। কথা লুকোনো শিখে গেছিস দেখছি। সাহস খুব বেড়ে গেছে তাই না তোর? দেব নাকি সাহসে দফারফা করে? জাঙ্কুকের কথার মাঝে এক আচমকাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল। দুই পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে ঝুঁকে থাকা জাঙ্কুকের ওষ্ঠছয় নিজের ওষ্ঠ দ্বারা ছুঁয়ে দিল। সেই ছোঁয়ার স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না, বড় জোর 3 কি 4 সেকেন্ড। এরপর সঙ্গে সঙ্গে তিনি স্বাভাবিক হয়ে দাঁড়ালো। ফিস ফিস কণ্ঠে বলে, করুন দফারফা, আমিও দেখতে চাই। ব্যাস, জাঙ্কুকের মাথা হ্যাং হয়ে গেল। ওষ্ঠে এখনো গরম গরম ভাব অনুভব হচ্ছে। মুহূর্তে কি ঘটে গেল বুঝতে তার মিনিট খানেক সময় লাগলো। যখনই বুঝতে পারলো পুরো ঘটনা, তখন জাঙ্কুকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা দেখা মিলল। জাঙ্কুক দেখে ছেড়ে দেয়, পিছনে ঘুরে ডান হাত দিয়ে মাথার চুল খামচে ধরে পিছনে ঠেলে দেয়। এরপরেই হুট করে ঘুরে দাঁড়ালো, তাকালো তের দিকে। তে দুই পাশে দেওয়ালে হাত রেখে তেকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মাথাটা ঝুঁকিয়ে তের মুখোমুখি হয়। দিলি তো, আমার রাগের 12টা বাজিয়ে দিলি তো। দিলাম, আবার রাগ দেখালে আবারও দেব। তের ভয়হীন চোখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষে তাকিয়ে রইল জাঙ্কুক। কণ্ঠের রুক্ষতা কমে এলো, অত্যন্ত কোমল কণ্ঠে আওড়ালো তের দিকে তাকিয়ে, উস্কে দিচ্ছিস তো? মনটাকে শত শত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিলাম, তুই নিজে হাতে এক এক করে দড়িগুলো খুলে দিচ্ছিস। যেদিন এই মনটা পুরোপুরি বাঁধন ছাড়া হয়ে যাবে না, সেদিন কিন্তু তোর নিস্তার নেই। আচ্ছা, আমি নিস্তার চাইও না। জাঙ্কুকের কথার বিপরীতে চোখে চোখ রেখে জবাব দিল তে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। তের পুরো মুখ জুড়ে দুঃখ নজর জোড়া সময় নিয়ে বিচরণ চালালো। নজর ঘুরাতে ঘুরাতে জাঙ্কুকের চোখ আটকে গেল তের পাতলা নরম মুষ্টি। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে শুকনো ঢোক দিল জাঙ্কুক। দেওয়াল থেকে হাত সরিয়ে সরে দাঁড়ালো। পকেট থেকে তের ফোনটা বের করে এগিয়ে দিল। ঘরে যা, এখানে আর এক মুহূর্ত থাকবি না, আমি কন্ট্রোল হারাচ্ছি। তেরা দাঁড়ালো না, বাচ্চা মেয়ের মতো ফোনটা নিয়ে দরজা থেকে পা বাড়ালো। কয়েক কদম এগিয়ে গিয়ে আবার খাড় ঘুরিয়ে ফিরে চাইল। জাঙ্কুকের উন্মুক্ত স্থান দিয়ে আরো একবার নজর পড়লো। এরপর লজ্জা পাওয়ার ভঙ্গি নিয়ে সেখান থেকে প্রস্থান করে নিল। তের লাজুক চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। হাসির দাপটে দেহটা সামান্য দূরে উঠল। এরপরই আচমকা চোয়াল জোড়া শক্ত করে ফেলে। শান্তির নামটা আবারও জাঙ্কুকে ট্রেনে টোকা দিচ্ছে। রাগে শরীর জ্বলে উঠলো জাঙ্কুকে। ইচ্ছে করছে ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলতে। সাত সকালে জিয়নকি মঞ্জিলে আগমন ঘটেছে লিজার। জাঙ্কুক আর জিমিনের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটতে ছুটতে চলে এসছে মেয়েটা। মূলত এসছে জাঙ্কুকের টানে। প্রিয় মানুষটাকে নিয়ে এমন এক রোমহর্ষক খবর শুনে কোন মেয়ের পক্ষে বা থাকা সম্ভব? নিজেও পারেনি ঠিক থাকতে। সেই রাত থেকে ছটফট করছে এ বাড়িতে আসার জন্য, কিন্তু গভীর রাত হওয়ার কারণে তার বাবা মা আসতে দেয়নি। নিরুপায় হয়ে ছটফট করতে করতে রাতটুকু পার হতেই লিজা চলে এসেছে। তার বাবা মা আসবে আরো কিছুক্ষণ পর। জিয়নকি মঞ্জিলে কদম রাখার পর থেকে লিজা ব্যাকুল নয়ন খুঁজে চলেছে জাঙ্কুককে। তাকে এক নজর না দেখা পর্যন্ত চোখ জোড়া শান্তি পাচ্ছে না। খবর পেয়ে জিমি সবার আগে নিচে নেমে এলো। একে একে এলো সেখানে আয়ু, ইউনু সহ বাড়ির রমণীরাও। বর্ষার ঘরে ছোটখাটো একটা আড্ডা বসে গেল। রমণীদের হাসির শব্দে বাড়ির দেওয়ালে ঝংকার তুলছে যেন। ঠিক গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক এমন সময় কানে এলো হালকা পাতলা হাসির ছন্দ। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল। পিট করে চোখ মেলে তাকিয়ে দেওয়ালে ঘড়ির দিকে নজর পড়লো। সবে সকাল 6টা। এত সকালে এমন হাহাই করে বাড়ির শব্দ দূষণ কি করছে ভাবতে ভাবতে উঠে বসলো। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোর ব্যথা অনেকটাই কমে গিয়েছে। এখন হাঁটতেও খুব একটা কষ্ট হয় না। দুম করে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো দুই হাত দিয়ে পেঁচিয়ে খোপা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। দোতলার বারান্দা থেকে দাঁড়িয়ে সবার আগে বসার ঘরে উকি দিল। ঠিক এমন সময় বড় সোফায় জিমিনের পাশে বসে থাকতে দেখলো লিজাকে। চোখ মুখ কুচকে গেল। বিরক্তিতে গলা তেতো হয়ে এলো। এই মেয়েটাকে
তে একদম পছন্দ করতে পারে না। আর সেই দিন জাঙ্কুকে ওই চিঠিটা দেওয়ার পর থেকে তো তে সত্যিই সহ্য করতে পারছে না। দুই কোমরে হাত রেখে ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো তে। এই আপদটাকে ঘাট থেকে নামানোর ফন্দি খুঁজলো, কিন্তু শুদ্ধ ঘুম থেকে উঠে তে দুর্বল মস্তিষ্কে শক্তপোক্ত কোনো উপায় বের করতে পারলো না। হতাশ হলো তে। ক্লান্ত ভঙ্গিতে পা ফেলে হাঁটা দিল জাঙ্কুকে ঘরের দিকে। জাঙ্কু সচরাচর দরজা লক করে না, তার কারণ একটাই, দিনে রাতে কারণে অকারণে তে এই ঘরে উকিঝুঁকি মারে। ওর উকিঝুঁকি মারতে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্যই জাঙ্কুকে ঘরের দরজা সর্বদা খোলা থাকে। আজও ব্যতিক্রম হয়নি। এই যেমন দরজা একটু চাপিয়ে রাখা আছে, সেই চাপানো দরজায় আলতো করে একটু ফাঁক করে ঘরের ভেতরে ঢুকলো তে। গুটি গুটি পায়ে গেল খাটে কাছাকাছি, সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল বড় আলিশান বিছানায়। কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে ঘুমাচ্ছে জাঙ্কু। পেটানো শরীরটা পুরোপুরি উন্মুক্ত, এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। ঘুমন্ত অবস্থায় একটু বেশি আকর্ষণীয় লাগছে যেন। তে খেয়ে হারালো। অবাধ্য হলো চোখের চাহনি, বখাটেদের মতো চোখ দিয়ে ছাপ বসিয়ে দিল জাঙ্কুকে দিয়ে। শক্ত পুরুষালী দেহটা একবার ছুঁয়ে দেখার বাসনা জাগলো মনে। সেই বাসনা মেটাতে তের সামনে হাত বাড়ালো। চিকন তর্জনী নিয়ে আস্তে করে হাত রাখলো জাঙ্কুকের বুকে, অত্যন্ত সাবধানে। ছুঁয়ে দিতেই নিজে কেঁপে উঠল তে। আচমকা জাঙ্কু খট করে চোখ মেলে তাকায়। সেকেন্ডের ব্যবধানে বুকে রাখা হাতটা খপ করে ধরে ফেলল জাঙ্কু। জাঙ্কুকে এমন অতর্কিত আক্রমণে হকচকে উঠল তে। স্থির হয়ে গেল, বিছানায় লেপ্টে বসে রইল। এই সাত সকালে আমার ঘরে কি তোর? আমার ঘরে ফায়দা উঠাতে এসছিস? জাঙ্কুকের এমন প্রশ্নে তে বাকরুদ্ধ হয়ে গেল। চোখের আকার ধারণ করলো বৃহৎ, যেন ঠুস করে চোখের মনি দুটো চোখ থেকে বেরিয়ে আসবে। তে অবাক হলো। কিসব বাজে বাজে কথা, ফায়দা উঠবো মানে? মানেটা তো আমার যে তুই ভালো জানিস। এসেছিস তো আমার ইজ্জত হরণ করতে, তাই তো এখানে সেখানে ছুঁয়ে দিচ্ছিলি। পুরুষ মানুষের ইজ্জত আবার কেউ কিভাবে হরণ করবে? যত সব আজকে কথা। আমি তো শুধু এসেছিলাম আপনাকে দেখতে। উফ জান, এতে এত লুকোচুরি কেন? দেখতে চাইলে শুধু আমাকে বলবি। তোর জন্য এই ঘর বাড়ি, এই আমার জীবন, আমার মন, এমনকি আমার দেহটাও উন্মুক্ত। যদিও ভেবেছিলাম এইসব দেখা দেখি বিয়ের পর করব, কিন্তু তুই চাইলে আমি এখনো দেখাতে রাজি। বল, দেখাবো? জাঙ্কুকের এমন লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় গুটিয়ে গেল তে। মিনিটের ব্যবধানে দুই গা লাল হয়ে এলো, কানে নিচ দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল তে। দুই হাতেই জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে বলে, সরুন, আমার গরম লাগছে। সে কি, মাঝে তো 1 ফুটের দূরত্ব বজায় রেখেছি, তাহলে গরম কিভাবে লাগছে? জানি না, সরুন। এক প্রকার ধাক্কা দিয়ে জাঙ্কুকে সরিয়ে দিল তে। গা দুটো কেমন গরম হয়ে গেছে। ওদিকে জাঙ্কুক তো মাথার নিচে হাত খুঁজে ঠোঁট কামড়ে হাসছে। তেকে হাঁসফাঁস করতে দেখে হাসতে হাসতে বলে, রিল্যাক্স, আর মজা করবো না। এবার বল, এই সাত সকালে আমার কাছে কি চাই? চাইলেই কি দেবেন? তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রেখেছি? তুই চাইলেই জানটাও তোর হাতে তুলে দিতে প্রস্তুত। একবার বলেই দেখ। তেই যেন এবার সুযোগ পেয়ে গেল, দম করে উঠে দাঁড়ালো। দুই হাত বুকে আড়াআড়ি করে কাজ করে মুখ ফুলিয়ে বলে, লিজা আপু এসেছে। আসতেই পারে, এটা ওর ফুপুর বাড়ি। বাড়িটা তার ফুপুর হলেও এসেছে ফুপুর ছেলের জন্য। এক বুক আক্রোশ নিয়ে নাক ফুলে কথাগুলো বলল তে। জাঙ্কুক সমতল ভ্রুদয় কুচকে এলো। তোদের মেয়েদের ছলা কলা বোঝা বড় দায়। সোজা কথা পেয়েছি বিনুনের মতো গাচ্ছিস। সোজাসুজি বল। বেশ সোজাসুজি ভাষায় বলছি। বাড়িতে লিজা আপু এসেছে, সে আপনার জন্য এসেছে, অপেক্ষা করছে। কিন্তু আপনি তাকে একদম পাত্তা দেবেন না, কোনো কথাও বলবেন না। মোট কথা তাকে পুরোপুরি ইগনোর করবেন। আর আমার এটাই চাওয়া। জাঙ্কুক অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল, ফুস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, এত পেঁচানোর প্রয়োজন নেই, সরাসরি বল তুই জেলাস ফিল করছিস। এনিওয়ে, আমি এমনিতেও বাড়িতে বেশিক্ষণ থাকবো না, খেয়েই বের হব। এই সাত সকালে আপনি কোথায় যাবেন? জাঙ্কুকের চলন্ত পাঁচরা থেমে গেল। ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ালো তে। সামান্য একটু ঝুঁকে গেল। বইয়ের মতো আচরণ করছিস কেন? কই, আমি তো এমনি জানতে চাইলাম। তেকে ঘাবড়াতে দেখি হাসলো জাঙ্কুক। মাথা ঝুঁকিয়ে রেখে জবাব দিল, খুব দরকারি একটা কাজ আছে, বাট তাড়াতাড়ি ফিরবো, প্রমিস। এটুকু বলেই সোজা ওয়াশরুমে ঢুকে দরজাটা আটকে দিল। ঠিক স্কুলের মাঠে একদম পিছন দিকে একটা বিশাল বড় বট গাছ আছে।
শত বছরের পুরনো গাছটা একাই মাঠের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে। গাছের ছায়ায় বসার জন্য নিচে গোল হয়ে সিমেন্টের বালুর বস্তা রাখা। সঞ্জয় এসে সেখানেই বসেছে কিছুক্ষণ আগে। ছেলেটা ব্যাকুল চোখে এদিক সেদিক তাকাচ্ছে আর চাইছে ঘড়ির দিকে। বারবার সময় দেখছে। সময়টা এখন সকাল 10টা হলো। 10টা বেজে 5 মিনিট হয়ে গেছে সে এসছে। তেল তো ঠিক সকাল 10টায় চলে আসার কথা। এক বুক ধৈর্য নিয়ে আরো অপেক্ষা করছে ছেলেটা। জাঙ্কুক ভার্সিটির বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে খবর দেয় জাঙ্কুককে। বন্ধু, মালটা চলে এসছে। জাঙ্কুক অর্ধেক চা খেয়েছে মাত্র। সঞ্জয় এসেছে শুনে সঙ্গে সঙ্গে কাপটা রেখে দিল। বিলটা মিটিয়ে দোকানের পেছনে একটা মোটা হকি স্টিক বের করলো। এরপর শার্টের হাতা গোটাতে গোটাতে পা বাড়ালো বটতলা থেকে। সঙ্গে আছে জাঙ্কুকের দুই বন্ধু মিঙ্গি আর ওশি। সেই সাথে আছে ইয়োনুও।